ধরো আমাদের কাছে দুইটি বিন্দু দেওয়া হয়েছে, একটি বিন্দু এখানে রয়েছে যার নামকরণ করছি এ, এবং আরেকটি বিন্দু দেওয়া হয়েছে ধরো এইখানে বি বিন্দু, এবং এই দুটি বিন্দু সম্পর্কে দুইটি তথ্য দেওয়া হয়েছে। একটি তথ্য হলো যে এই এ বিন্দুটির যে স্থানাঙ্ক সেই স্থানাঙ্কটি দেওয়া হয়েছে 2 এবং 8, এবং বাকি যে বি বিন্দুটি রয়েছে এই বিন্দুটির স্থানাঙ্ক দেওয়া হয়েছে 5, 14। আর স্থানাঙ্ক যেহেতু দিয়েছে তার মানে আমাদের ধরেই নিতে হবে যে একটি দ্বিমাত্রিক কার্তেজীয় নির্দেশতল একই সাথে এখানে কিন্তু রয়েছে, এবং সেটি এবার আঁকি। ধরো ওয়াই অক্ষটি এইভাবে রয়েছে এবং এক্স অক্ষটি এইভাবে রয়েছে। এখানে আমি নামকরণ করলাম এক্স, এখানে আমি নামকরণ করলাম ওয়াই। তো এই যে দ্বিমাত্রিক কার্তেজীয় তলটি দেখতে পাচ্ছ এর সাপেক্ষে কিন্তু এই দুইটি স্থানাঙ্ককে দেয়া হয়েছে। এখান থেকে 1 ঘর 2 ঘর যদি হাঁটো এবং তারপর যদি ওয়াই অক্ষ বরাবর 8 ঘর যদি হাঁটো তাহলে এই বিন্দুটির স্থানাঙ্ক পেয়ে যাবে। একইভাবে এক্স অ্যাক্সিস বরাবর তুমি যদি 5 ঘর হাঁটো এবং তারপর যদি উপরের দিকে 14 ঘর হাঁটো তাহলে তুমি বি এর স্থানাঙ্কে পৌঁছে যাবে। তো কিভাবে এই দেয়া স্থানাঙ্কগুলি আমাদের বলে দিচ্ছে যে একটি দ্বিমাত্রিক কার্তেজীয় নির্দেশতল রয়েছে। প্রশ্নটি হলো যে এই এ বি বিন্দুর মধ্য দিয়ে যাওয়া একটি সরলরেখা, এই সরলরেখাটি যদি আঁকি এখানে, এই সরলরেখাটির সমীকরণ আমাদের বের করতে হবে। প্রশ্নটি কি? প্রশ্নটি হলো যে এ এবং বি বিন্দুর ওপর দিয়ে যাওয়া যে সরলরেখাটি সেই সরলরেখাটির সমীকরণ আমাদের বের করতে হবে। সেটি বের করার আগে একটি ঘটনাতে আসি, যেটি আমি আগেও বলেছি বারবার, যে ধরো আমার কাছে যদি এ বিন্দুটি যদি থাকতো এবং এ বিন্দুর ওপর দিয়ে কত রকম সরলরেখা যাওয়া সম্ভব। একটি সরলরেখা ধরো এই রকম হতে পারে, আরেকটি ধরো এই রকম হতে পারে, আরেকটি ধরো এই রকম হতে পারে, আরেকটি ধরো এই রকম হতে পারে। তো সরলরেখার সংখ্যা দেখতে পাচ্ছ এ বিন্দুর ওপর দিয়ে, শুধুমাত্র এ বিন্দুর ওপর দিয়ে যাওয়া সরলরেখার সংখ্যা কিন্তু অসীম, এবং আমি যদি আঁকতে শুরু করি তাহলে আমি কোনোদিন তা এঁকে শেষ করতে পারবো না। একই ঘটনা বি বিন্দুতেও হবে। যদি শুধুমাত্র বি বিন্দুতে কত রকমভাবে সরলরেখা যাওয়া সম্ভব যদি বলতো তাহলে কিন্তু তার সংখ্যা কিন্তু অসীম। এখন যেহেতু বলেছে যে এ এবং বি বিন্দুর ওপর দিয়ে একই সাথে যাওয়া একটি সরলরেখাকে বলে দিয়েছে, তার মানে কি সরলরেখার সংখ্যাটা একটি হয়ে গেল, মানে নির্দিষ্ট হয়ে গেল। এবং যেহেতু নির্দিষ্ট বলে দেওয়া হয়েছে, মানে নির্দিষ্ট একটি সরলরেখাকে আমরা পেয়ে গেছি, তার মানে কি যে এই সরলরেখাটির যে ঢাল বা নতি এবং একই সাথে যে ছেদিতাংশ সেই ছেদিতাংশটিও কিন্তু নির্দিষ্ট হয়ে গিয়েছে। এই সরলরেখাটির সমীকরণ বের করার আগে প্রথমে আমরা লিখে নিই সরলরেখার যে সাধারণ সমীকরণ থাকে সেই সমীকরণটি হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এবং তুমি জানো যে সরলরেখার প্রাণ শক্তি লুকিয়ে থাকে এম এবং সি এর মধ্যে। এবং এই যে সমীকরণটি দেখতে পাচ্ছ এই সমীকরণটি এই দ্বিমাত্রিক কার্তেজীয় তলে যত রকমের সরলরেখা থাকা সম্ভব সমস্ত সরলরেখার সাধারণ গাণিতিক সমীকরণ হচ্ছে এই সরলরেখাটি। অর্থাৎ তুমি যদি দেখো যে এই দ্বিমাত্রিক কার্তেজীয় তলে যদি সরলরেখার কে দেখো, বিভিন্ন সরলরেখাকে এই রকম হতে পারে, 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 আরও হতে পারে, আরও নানা রকমের হতে পারে, এবং সংখ্যাটা বুঝতেই পারছো অসীম। এবং প্রত্যেকটি সরলরেখার সমস্ত সরলরেখাগুলির কিন্তু সাধারণ গাণিতিক সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে যে ধরো এই সরলরেখাটির ক্ষেত্রে যে এম এবং সি এর মান হবে সেটি সম্পূর্ণ ভিন্ন হবে এই সরলরেখাটির এম সি এর মানের সাথে, বা এই সরলরেখাটি যেটি আমাদের দেয়া হয়েছে এই সরলরেখাটির এম সি যেই মান হবে তার মান কিন্তু এদের থেকে কিন্তু আলাদা হবে। তো এম এবং সি এর মানের ওপর নির্ভর করে সমস্ত সরলরেখার সমীকরণ কিন্তু আলাদা হবে, কিন্তু সবাইকে এই সমীকরণের মধ্যে ফেলা যাবে আর কি। কী বলতে চাইছি বুঝতে পারছো? মানে ধরো এই সমীকরণটির ক্ষেত্রে যদি আমি m1c1 পাই, এটির ক্ষেত্রে যদি m2c2 পাই, তার মানে কি এই সরলরেখাটির ক্ষেত্রে আমি এরম লিখতে পারি m1c1, আবার
এই সরলরেখাটির ক্ষেত্রে এই সরলরেখাটি রয়েছে, এই সরলরেখাটির ক্ষেত্রে আমি লিখতে পারি M2C2। কিন্তু সমস্ত রকম সরলরেখার যে সাধারণ গাণিতিক যে সমীকরণ, সেই সমীকরণটি এইটি দ্বারা প্রকাশ করে। এখন এই বিশাল সংখ্যক সরলরেখার মধ্য থেকে আমাদের যেতে হবে শুধুমাত্র এই সরলরেখাটি, এই নির্দিষ্ট সরলরেখাটি। এখন নির্দিষ্ট সরলরেখা কেন বলছি, তার কারণ হচ্ছে যে আমাদের দিয়ে দেওয়াই হয়েছে দুটি নির্দিষ্ট বিন্দু, এবং এই দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা যাওয়াই সম্ভব, অর্থাৎ শুধুমাত্র এই সরলরেখাটি। আর অন্য কোনো সরলরেখা দেখতে পাচ্ছ না যে তারা একই সাথে এ বি এর ওপর দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু হচ্ছে না। তো এই কারণে এই সমস্ত কিছু যত রকমের সরলরেখা দেখতে পাচ্ছ তার মধ্য থেকে আমাদের পড়াশোনা করতে হবে শুধুমাত্র এই যে সরলরেখাটি, এই সরলরেখাটির ওপর, মানে এর সমীকরণ আমাদের বার করতে হবে। এর সমীকরণ বার করা মানে এই সাধারণ সমীকরণের স্ট্রাকচারে, গঠনে আমাদের M1 এবং C1কে বের করতে হবে এই সরলরেখাটির জন্য। তো আমরা ফিরে যাই আবার ওই পুরানো নির্দিষ্ট সরলরেখাটির ক্ষেত্রে। আমরা চলে এলাম ওই সরলরেখাটির ক্ষেত্রে, এবং এখানে এসে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি। সেটি হচ্ছে যে এই যে M এবং C এর মান কিন্তু আমাদের অজানা, আমরা কিন্তু জানি না। তাহলে আমাদের অজানা রাশির সংখ্যা হচ্ছে 2টি। যেহেতু অজানা রাশির সংখ্যা 2টি আর আমাদের তথ্য দেওয়া হয়েছে 2টি, অর্থাৎ এখানে লিখি তথ্যের সংখ্যা আমাদের কিন্তু 2টি। কি তথ্য না, এ বিন্দুর স্থানাঙ্ক একটি তথ্য, বি বিন্দুর স্থানাঙ্ক আরেকটি তথ্য। তো তথ্যের সংখ্যাও আমাদের 2টি দেওয়া হয়েছে। যখন কোনো কিছু সিস্টেমে আমাদের তথ্যের সংখ্যা এবং অজানার সংখ্যা যদি সমান হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অজানা যে রাশিগুলি রয়েছে সেই অজানা রাশিগুলিকে কিন্তু আমরা নিখুঁত করে বের করে ফেলতে পারবো। সেটি কিন্তু আমরা করব এখানে। দুটি তথ্যকে কাজে লাগিয়ে, অর্থাৎ এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক কাজে লাগিয়ে আমরা এই যে দুটি অজানা রাশি অর্থাৎ M এবং C, এই দুটি মানকে আমরা বের করতে হবে, এবং বের করে ফেললেই আমরা এই নির্দিষ্ট সরলরেখাটির সমীকরণ আমরা কিন্তু বের করে ফেলব। এখন এখানে এই সরলরেখাটিতে আসি, এবং সরলরেখাটি এসে সরলরেখাটির ওপর দিয়ে আমি হাঁটতে শুরু করলাম। এই হেঁটে হেঁটে যাচ্ছি, এই হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে হাঁটতে 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 যখন এই বিন্দুতে এলাম তখন একটা বিশেষ ঘটনা ঘটলো। সেই ঘটনাটি হলো যে একটি নতুন তথ্য আমি কিন্তু পেলাম। এখনও পর্যন্ত যতক্ষণ হাঁটছিলাম সেখানে কিন্তু কোনো রকম তথ্য আমরা পাচ্ছিলাম না, কিন্তু যখন আমি এই বিন্দুতে এলাম তখন কিন্তু একটি নতুন তথ্য আমাদের হাতে উঠে এলো, এবং সেই তথ্যটি কি না, এ বিন্দুটির স্থানাঙ্ক। এবং আমি জানি যে আমি যে সরলরেখাটি ধরে হাঁটছি সেই সরলরেখাটির সমীকরণ হবে এইটি, এবং এ বিন্দুতে যখন আমি থাকব সেই অবস্থাতেও এই সরলরেখাটি মানে প্রযোজ্য হবে। তো এ বিন্দুতে থেকে আমি যদি সরলরেখাটির দেখতে চাই কীরকম দেখতে হবে, তাহলে ধরো এখানে আমি যদি এ বিন্দুতে থাকি তাহলে ওয়াইয়ের মান আমি পাচ্ছি 8, এবং এম এর মান এখনও কিন্তু আমরা জানি না, এবং এক্সের মান আমি পাচ্ছি 2 গুণিতক 2 প্লাস সি, এবং এইটিকে আমি অন্যভাবে লিখি। তো 2m প্লাস সি সমান সমান 8। তো এই একটি সমীকরণ আমি পেলাম। এই সমীকরণটি কোথায় থেকে পেলাম না, এ বিন্দুতে আমি পেলাম এই সমীকরণটিকে কাজে লাগিয়ে। আবার আমি হাঁটা শুরু করলাম, কোনো তথ্য পাচ্ছি না। যখন বি বিন্দুতে এলাম তখন আবারও সেই একই ঘটনা ঘটলো, একটু ভিন্ন ঘটনা ঘটলো, মানে স্থানাঙ্কটি একটু আলাদা হয়ে গেল। তো সেই অবস্থাতেও বি বিন্দুতে আমি এই যে সমীকরণটি রয়েছে এই সমীকরণটিও আমি কিন্তু কাজে লাগাতে পারবো, এবং সেটি করব। তো এই বিন্দুতে এসে আমি ওয়াইয়ের মান পাচ্ছি 14, এবং এম কিন্তু এখনও আমরা জানি না, এবং কিন্তু এক্সের মান 5, এবং সি কিন্তু এখনও জানি না। এটিকে যদি অন্যভাবে একটু লিখি তাহলে হচ্ছে আমাদের 5m প্লাস সি ইকুয়াল টু 14। তো দেখো দুইটি তথ্য কাজে লাগিয়ে
আমরা কিন্তু দুইটি সমীকরণে আমরা উপস্থিত হলাম। এই একটি সমীকরণ এবং এই একটি সমীকরণ, এবং এই দুটি সমীকরণে দেখো এখনও কিন্তু অজানা রাশির মান হচ্ছে দুইটি, এম এবং সি, এবং এখান থেকে এম এবং সিকে খুঁজে বের করা অত্যন্ত একটি সহজ কাজ। আমি প্রথমে কি করব, আমি প্রথমে করব সেটি হলো যে 2 নম্বর ইকুয়েশান থেকে বিয়োগ করব 1 নম্বর ইকুয়েশানকে, অর্থাৎ ওপর যদি লিখি 5m প্লাস সি ইকুয়াল টু 14, এবং নিচে লিখছি 2m অর্থাৎ এই সমীকরণটি প্লাস সি ইকুয়াল টু 8। তো আমি এখন বিয়োগ করছি, মানে এখানে বিয়োগ হবে, আর এই সিটিও বিয়োগ হয়ে যাবে, এইটিও বিয়োগ হয়ে যাবে, এখানে আমি বিয়োগ লিখছি এবং এইখানেও বিয়োগ হয়ে যাবে। তো এটি করলে দেখো এইটি আমার কেটে যাচ্ছে, এখান থেকে আমি 3m পাচ্ছি, এবং এটি হচ্ছে 0, তারপরে সমান হচ্ছে 6, এবং এখান থেকে আমি m এর মান পাচ্ছি আমি 2। তাহলে একটি অজানা রাশি আমি কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ এই যে নতির মান, আমরা m এর মান কিন্তু খুঁজে পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে আরও একটি অজানা রাশি যেটি হচ্ছে c, সেই সিটিকে আমাদের খুঁজে বের করতে হবে। সিটিকে খুঁজে বের করা অত্যন্ত সহজ কাজ। আমি যদি m এর মান যদি এই 2 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই, বা তুমি 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দাও, যে কোনো একটি নিয়েই কাজ করতে পারো। তো আমি যদি ইকুয়েশান 2 নম্বরে যদি m এর মান যদি 2 বসাই, তাহলে আমাদের হচ্ছে কত, 5 গুণিতক 2 10, অর্থাৎ এখান থেকে প্লাস সি ইকুয়াল টু 14, এখান থেকে আমি পাচ্ছি সি সমান 4। তাহলে আমাদের কাছে সি এর মান পেয়ে গেলাম এবং এম এর মানও পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের কাছে এম হচ্ছে 2 এবং সি এর মান হচ্ছে 4। তো এই দুটি সমীকরণ থেকে, ইকুয়েশান 1 এবং ইকুয়েশান 2 থেকে আমরা নতি এবং ছেদিতাংশ অর্থাৎ এম এবং সি কিন্তু বের করে ফেললাম। আর বার করা মাত্রই আমরা এই যে নির্দিষ্ট সরলরেখাটি দেখতে পাচ্ছ, এই সরলরেখাটির সমীকরণ হয়ে উঠছে y = 2x + 4। এখন আমরা যে কাজটা করলাম, অর্থাৎ যে সমীকরণটি বের করলাম, এটি সত্যি করেই সঠিক সমীকরণটি পেলাম কি ভুল পেলাম, তো এটি আমাদের পরীক্ষা করতে হবে। তো পরীক্ষা করার জন্য আমি আবার ফিরে যাব, এবং ফিরে গিয়ে এই সমীকরণে দেখব যে যখন আমি এ বিন্দুতে রয়েছি, তো এই এ বিন্দুতে আমরা যদি এই সমীকরণটিকে এখন মেনে চলি, অর্থাৎ এই সমীকরণটি আমরা পেয়েছি, এই সমীকরণে যদি x এর মান যদি আমি 2 বসাই, তো এখানে হচ্ছে 2 গুণিতক 2 মানে 4 প্লাস 4, তার মানে পুরোটি পাচ্ছি 8, অর্থাৎ y সমান 8। আর এই 8 দেখো এখানে 8-এর সাথে সমান হচ্ছে, অর্থাৎ এ বিন্দুতে এ কিন্তু সঠিক তথ্য দিচ্ছে। একইভাবে আমি যদি বি বিন্দুতে যাই, তো বি বিন্দুতে গিয়ে দেখতে পাচ্ছি x সমান 5, তো এক্সের জায়গায় যদি আমি 5 বসাই, তাহলে 5 × 2 মানে 10 প্লাস 4 মানে 14 হচ্ছে, তো y সমান 14, তো এখানে 14-এর সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ আমরা যে কাজটা করেছি সেটি কিন্তু ঠিক। অর্থাৎ এই যে নির্দিষ্ট সরলরেখাটি দেখতে পাচ্ছ, এর সমীকরণ কিন্তু y = 2x + 4।